ধস নাকি ভুল স্ট্র্যাটেজি, শেয়ার বাজারের ব্যর্থতার পেছনের গল্প কি, লাখ টাকার স্টার্টিং স্যালারি, সিএ কি কর্পোরেট ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গোল্ডেন টিকিট, কঠিন পরীক্ষার দেয়াল ভেঙে কিভাবে একজন সফল সিএ হওয়া সম্ভব। আজ আমাদের পর্বের গেস্ট মোহাম্মদ ইকবাল হোসেন, ম্যানেজিং পার্টনার, ইকবাল উজ্জ্বল অ্যান্ড কো। লেটস টক অ্যাবাউট দ্য পসিবিলিটিজ। 2 বছর ধরে আমাদের কিন্তু ইনফ্লেশন রেট 9%-এর উপরে। 26-এর বাজেট সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা আরেকটা বড় চ্যালেঞ্জ হওয়া উচিত। সেই ক্ষেত্রে আমাদের এই 9 লক্ষ কোটি টাকার যে বাজেট আমরা বলছি সেটা কোনো বড় কোনো ফ্যাক্ট না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি জি টিভির নিয়মিত আয়োজন যমুনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড প্রেজেন্টস কর্পোরেট ওয়ার্ল্ডে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন এমডি ইকবাল হোসেন, ম্যানেজিং পার্টনার, ইকবাল উজ্জ্বল অ্যান্ড কোং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই, প্রথমেই জানতে চাই, যেহেতু আপনার চার্টার্ড অ্যাকাউন্ট ফার্ম আছে, সো আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কিভাবে বেড়ে ওঠা? ঢাকা ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করেছি, আমি বিবিএ করেছি, অ্যাকাউন্টিং অনার্স এবং মাস্টার্স করেছি এমবিএ অ্যাকাউন্টিংয়ে ঢাকা ইউনিভার্সিটি বিজনেস ফ্যাকাল্টি থেকে। পরবর্তীতে আমি প্রায় একই সময়ে আমাদের ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বাংলাদেশ এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস বাংলাদেশ, দুইটা ইনস্টিটিউট থেকে দুইটা সেপারেট প্রফেশনাল ডিগ্রি, একটা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ডিগ্রি আর একটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ডিগ্রি। অলমোস্ট আগস্ট 2009-এ আমি সিএমএ ডিগ্রি কমপ্লিট করি এবং ডিসেম্বর 2009-এ আমি চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রি কমপ্লিট করি। আমি আমার অডিট ফার্ম ছিল একনামিন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ওয়ান অফ দ্য সেকেন্ড লার্জেস্ট অডিট ফার্ম ইন বাংলাদেশ। আচ্ছা আচ্ছা ভাইয়া, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট তো মানে প্রথমেই মনে হয় কেরিয়ারটা এটা দিয়ে শুরু হয়নি, সো আপনার জব কেরিয়ার বা কিভাবে স্টার্টিংটা হলো? আচ্ছা, আমি যদি বলি জবের কেরিয়ার, অ্যাকচুয়ালি আমার এমবিএ করার পর আমি ইনফ্যাক্ট সিএতে চলে আসি, চার্টার্ড অ্যাকাউন্টে চলে আসি। প্যারালালি সিএমএ পড়ছিলাম আমি, তো সিএতে আমাদের যে সময়টা ছিল বাংলাদেশের চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রি করতে গেলে যেটা একটা কমন একটা মিথ আছে যে এখানে সিএ পাস করাটা অনেক লম্বা সময়ের বিষয়, অনেক দিন সময় লাগে। এটা যেমন সত্য, অ্যাট দ্য সেম টাইম এটাও সত্য অনেক অল্প সময়েও চার্টার্ড অ্যাকাউন্টিং পাস করার রেকর্ড আছে। তো আমি বাংলাদেশে আমি গোল্ড মেডালিস্ট চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, আমি অনলি 2 বছরের সিএ কোয়ালিফাই করেছি, যদিও আমার 3 বছরের আর্টিকেলশিপের মিনিমাম রিকোয়ারমেন্ট থাকে। তো আমি 2 বছরের মধ্যেই সিএ কমপ্লিট করি এবং সিএ কমপ্লিট করার পরে অ্যাকচুয়ালি আমার মূল কর্পোরেট জার্নিটা চার্টার্ড অ্যাকাউন্টিং পাস করার পরে শুরু হয়। তো আমি চার্টার্ড অ্যাকাউন্টিং পাস কমপ্লিট করার পরে 2010-এর মাঝামাঝি আমি ইউনিলিভার বাংলাদেশে জয়েন করি। সো ইউনিলিভার বাংলাদেশে আমি অলমোস্ট 7 ইয়ার্সের মতো জব করি, ডিফারেন্ট রোলস ছিল। তো সেখান থেকে পরবর্তীতে 2016 ডিসেম্বরে আমি বাংলাদেশে অ্যানাদার ওয়ান অফ দ্য লার্জেস্ট লোকাল গ্রুপ অফ কংগ্লোমারেটস র্যানকন গ্রুপে আমি অলমোস্ট 8 ইয়ার্স ছিলাম। তো ডিফারেন্ট রোলে ছিলাম, আমি গ্রুপ চিফ অ্যাকাউন্টেন্ট ছিলাম অলমোস্ট 2 বছরের মতো। দেন আমি আমাদের রিয়েল এস্টেট ফিশিং বিজনেসগুলো দেখেছি, সেখানে অলমোস্ট আমি আরও 4 বছর দেখেছি এবং লাস্ট 2 বছরের মতো আমি আমাদের 36 কোম্পানির গ্রুপ সিএফও ছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্সের মতো। দেন আই হ্যাভ স্টার্টেড মাই চার্টার্ড অ্যাকাউন্টিং প্রফেশনাল প্র্যাকটিস, যেটা কিনা 2024 থেকে আমি 24 সেপ্টেম্বরের পর থেকে আমি শুরু করি। কিন্তু আমার মনে হয় না যে এই কেরিয়ার গ্রোথটা আপনার অনেক ইজি ছিল, এখানে অনেক প্রতিবন্ধকতা ছিল, সেইটা একটু জানতে চাই, তাহলে হয়তো দর্শকরা ইন্সপায়ার হবে। জি, আমি আমার ফ্যামিলির বড় সন্তান, তো আমার মা ছিলেন তখন, তো ডেফিনেটলি আমার মায়ের পড়ালেখা অবশ্যই অত বেশি ছিল না, কিন্তু ওই যে মায়ের যেই অভিভাবকত্ব সেটা দিয়ে আসলে উনি আমাদেরকে বড় করেছেন। সেইখান থেকে যখন আমি স্কুল পরবর্তীতে কলেজ পড়ি, আমি কলেজে ঢাকা কমার্স কলেজ থেকে ইন্টার পাস করি। তো পরবর্তীতে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তার আগে দিয়ে আব্বু কিন্তু রিটায়ার করে যান। 1995-এ কিন্তু 1999-এ আব্বু রিটায়ার করেন। সো আমি যদি বলি আমার কর্পোরেট কেরিয়ার শুরু হয় 2010-এ, তার মানে 2010-এর আগে 11 বছর আমার পড়াশোনাটা এমন ছিল, আমি আমার নিজের পড়াশোনার খরচ চালিয়েছি এবং একসাথে আমার তখন কিন্তু আমার টিউশনি করেও আমাকে ফ্যামিলিতে কন্ট্রিবিউট করা লাগিয়েছে। এবং আমাদের যেই পড়াশোনার সিচুয়েশন ছিল, আমি বিবিএ এমবিএ করার পরে যে আমি সিএ করব
সেই ফাইন্যান্সিয়াল যদি সলভেন্সি বলি আমার ফ্যামিলির ওটা ছিল না। একটা সময় এমনও আমার বাবা বলেছেন, বাবা তুমি সিএ করো, যদি আমাকে রিক্সা চালিয়ে আর্ন করতে হয় আমি তাই করব, তুমি সিএ পড়ো। সো ওই জার্নিটা অনেক কঠিন একটা জার্নি, বাট সেই জার্নি থেকে আলহামদুলিল্লাহ আমি খুবই অল্প সময়ে সিএ পাশ করি এবং পরবর্তীতে ওয়ান্স আই জয়েন্ড ইন ইউনিলিভার মাই লাইফ হ্যাজ কমপ্লিটলি চেঞ্জড। সো অবশ্যই এটা অনেক লম্বা হিস্ট্রি এবং অনেক সংগ্রামের গল্প, বাট আজকে আমি এই পজিশনে আসার জন্য আমার ফ্যামিলির এবং অবশ্যই আল্লাহর কাছে আমি অনেক কৃতজ্ঞ আজকে এই পজিশনে আসার জন্য। এখন বর্তমান সময়ে কি মনে হয় যে সিএ ক্যারিয়ারটা আসলে আমাদের তরুণ সমাজের জন্য কতটা সম্ভাবনাময়? আমি যদি আমাদের সিএ অ্যাজ এ প্রফেশন বলি, সারা পৃথিবীতে আমরা যদি স্টাবলিশ প্রফেশন বলি, আমরা মূলত 4টা বা 5টা প্রফেশনের কথা বলি। আমরা পেশা হিসেবে যেটাকে আলাদা করে রিকগনাইজ করি, যেটাকে আমরা ফর্মাল পেশা বলি। তো ডেফিনেটলি চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রি, তারপরে আমাদের অ্যাডভোকেসি, দ্যাট ইজ ওকালতি পেশা, তারপরে আমাদের আমরা যদি বলি মেডিকেল, দ্যাট ইজ ডক্টরদের পেশা, এবং আরেকটা হচ্ছে ইঞ্জিনিয়ারদের পেশা। তো এই পেশাজীবীদের মধ্যে চার্টার্ড অ্যাকাউন্টিং পেশার যদি অবদান এবং আমি পটেনশিয়াল বলি, নিঃসন্দেহে চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা এই 4টা প্রফেশনের মধ্যে সবচেয়ে আর্লি এজে চার্টার্ড অ্যাকাউন্টেন্টের মতো ইনকাম অন্য কারো করার সুযোগ নাই বাংলাদেশের পার্সপেক্টিভ, গ্লোবাল পার্সপেক্টিভে যদি আমরা বলি। বাংলাদেশে আমরা যদি বলি আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছাড়া অন্য যে কোনো প্রফেশনে ইউ উইল নেভার এক্সপেক্ট 6 ডিজিট স্যালারি, যেটা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট প্রফেশনে সিএ কোয়ালিফাই করার পর থেকে স্টার্টিং স্যালারি 6 ডিজিট প্লাস হয়। তো এইটা বাংলাদেশের আর কোনো প্রফেশনে আদার দেন বিজনেসম্যান এন্টারপ্রেনার ছাড়া এটা সম্ভব না। এবং শুধু তাই না, আমরা যদি বলি আজকে বহির্বিশ্বেও আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্টরা কিন্তু অনেক ভালো জায়গায় যাওয়ার সুযোগ আছে এবং দেশকে লিড করার মতো জায়গাও কিন্তু আমরা দেখি। আমাদের আজকে আমাদের শুধু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট না, আমি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট কথাও যদি বলি, আমাদের আজকে আপনি দেখেন আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান, তারপরে আমাদের বাংলাদেশ ব্যাংকের যিনি গভর্নর, উনিও কিন্তু সিএমএ, দে আর অলসো ফ্রম অ্যাকাউন্টিং প্রফেশন। সো এই প্রফেশনের আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বলেন এবং কস্ট ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট বলেন, দুইটাই অ্যাকাউন্টিং প্রফেশন। আমরা পেশাগত হিসাব বিজ্ঞানী সংস্থার যদি কথা বলি, দুইটা কোম্পানি প্রফেশনের নামে আসে এবং দুইটাই প্রফেশনের দিক দিয়ে, সম্ভাবনার দিক দিয়ে অন্য যে কোনো প্রফেশনের তুলনায় অনেকখানি উপরে আমি বলবো। আমাদের দেশে আসলে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটের কথা শুনলে একটা ভীতি কাজ করে যে কি হচ্ছে বা কি হবে, অনেকে কিন্তু আবার কমপ্লিটও করতে পারে না নিজেদের ইয়েতে। সেই প্রতিবন্ধকতাটা কিভাবে আসলে দূর করতে পারে? খুব ভালো কোশ্চেন এবং আমি যদি বলি বাস্তবসম্মত কোশ্চেন। তো বাট আমি যদি আপনাকে কয়েকটা হিস্ট্রি বলি, আমি আমার নিজের লাইফের কথা বলেছি। আমি 2 বছরে সিএ কমপ্লিট করেছি। খুব রিসেন্টলি এই জাস্ট গত 2 টার্মে সিএতে বছরে এখন 2টা পরীক্ষা হয়, 2nd লেভেল এবং 3rd লেভেলে। ওই 2টা পরীক্ষাতে আমি যদি রেকর্ড বলি, জাস্ট এই আমাদের অগাস্ট 2025 সেশনে একটা সেলে আমাদের চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হলেন, উনি মাত্র 1 বছর 8 মাসে সিএ কমপ্লিট করেছেন। এবং শুরু তাই না, ডিসেম্বর 2025-এও আমরা দেখলাম একটা মেয়ে সিএ কোয়ালিফাই করেছে অনলি 1 বছর 9 মাসে। সো আমি যদি বলি সিএ পাস করতে অনেক সময় লাগে, এটা যতটুকু মানে আমি বলবো এটা আসলে একটা এস্টাবলিশড মিথ হয়ে গেছে যে অনেক সময় লাগে, স্টুডেন্টরা স্ট্রাগল করে। কিন্তু একটা বড় বিষয় হলো আমাদের একাডেমিক যেই ডিগ্রিগুলো আছে, ইউনিভার্সিটি ডিগ্রিগুলোর সাথে পেশাগত শিক্ষার একটা বড় পার্থক্য আছে। আমরা দেখেছি যারা অনার্সে বা ইউনিভার্সিটিগুলোতে ভর্তি হয়, আমি যদি বলি 95% স্টুডেন্টরা সিএ কোয়ালিফাই করে পাস করে যায়, ডিফারেন্ট হয়তো বা গ্রেড পায়। কিন্তু সিএতে আসলে ইদার পাস অর ফেইল, বাট এবং পার্সেন্টেজটা কিন্তু উল্টাটা। এখানে 95%ই আনফর্চুনেটলি সাকসেসফুল হতে পারে না, 5% সাকসেসফুল হয়। কিন্তু খেয়াল করে দেখবেন যারা সাকসেসফুল হয় তারা সবাই যে অনেক মেধাবী, বিষয়টা তা না। এখানে যারা একটু লেগে থাকে, যারা একটু সময় দেয়, একটু সময় ধরে সুন্দর রুটিন করে যদি পড়াশোনা করে এবং দরকার প্রয়োজনে যারা মেন্টর আছে বা বড় ভাই আছেন বা শিক্ষক আছেন, তাদের সাথে যদি একটু যোগাযোগ করে রাখতে পারেন রেগুলার বেসিসে, এবং কিছু টেকনিক বিষয় আছে যেটা ফলো করার বিষয় থাকে, অতটুকু করলে সিএ পাস করা খুব কঠিন কোনো জার্নিও না, আসলে সিএ পাস করা যায়।
কিন্তু পাশ করার পর দেখা যায় যে আপনাদের মতো অনেক অডিট ফার্মেই অনেকে ইন্টার্ন করছে, বা আমাদের দেশে দেখা যায় অডিট করার ক্ষেত্রে যখন ফার্মগুলোতে যায় তখন কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। সেই প্রতিবন্ধকতাগুলো কিভাবে আসলে ওভারকাম করা যায়? আচ্ছা, এইখানে আমি একটু বলি, যেমন দেখেন কেউ যদি গ্র্যাজুয়েশন করে জবে ঢুকে যায়, লাইক আমি যদি বলি কেউ বিবিএ বা এমবিএ করার পরেও হয়তো বা জবে ঢুকে যাচ্ছে, বা যে কোনো গ্র্যাজুয়েশন করার পর জবে ঢুকে যাচ্ছে, সে হয়তো বা 20, 25, 30 হাজার টাকার একটা চাকরি পাচ্ছে, বা ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রামে ব্যাঙ্কগুলোতে যদি যায় সেখানে হয়তো বা 50-60 হাজার টাকাও স্যালারিতে জব পেয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু যখন সে অডিট ফার্মে যাচ্ছে, অডিট ফার্মে আমাদের সময়ের কথা যদি বলি, আমাদের সময়ে অডিট ফার্মের স্টুডেন্টদের যারা ইন্টার্নশিপ বা আর্টিকেলশিপ করতো তাদের এমন ছিল আর্টিকেলশিপ ফি ফার্স্ট ইয়ারের 1,000, সেকেন্ড ইয়ারের 2,000, থার্ড ইয়ারের 3,000 টাকা। আপনি জেনে খুশি হবেন এই আর্টিকেলশিপ ফি আজকের দিনে ফার্স্ট ইয়ারে 7,000 টাকা, সেকেন্ড ইয়ারে 8,000 টাকা এবং থার্ড ইয়ারে 9,000 টাকা। কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে ভালো ইউনিভার্সিটিকে ভালো গ্র্যাজুয়েশন বা ভালো ডিগ্রি নিয়ে যারা আসেন তারা কিছু বড় ফার্ম লাইক আমি যদি বলি একনাবিন, রহমান হক, ইভেন আমার ফার্মেও আমরা যদি বলি, আমরা কিন্তু একজন ফার্স্ট ক্লাস পাওয়া ছেলেকে যে মাস্টার্স করে আসছে তাকে 25 থেকে 30 হাজার টাকা আমরা অ্যালাউন্স দিচ্ছি। কিন্তু তার মানে ওই যে তার জব না করার কারণে যে টাকাটা তারা স্যাক্রিফাইস করছে ওইটার একটা বড় স্যাক্রিফাইস কিন্তু আমরা এখন ওভারকাম করাই দিচ্ছি তাদেরকে। তো ভালো রেজাল্ট যদি থাকে এবং ভালোভাবে সে যদি পাশ করে যায়, শুধু তাই না, আপনি এটাও জানবেন যে একটা লেভেল যদি পাশ করে যায় তখন কিন্তু তাকে আবার একটা প্রণোদনা দেওয়া হয়, তার স্যালারি কিন্তু বেড়ে যায়। ফার্স্ট লেভেল বেড়ে গেলে 5,000 টাকা বাড়বে, সেকেন্ড লেভেল বাড়লে এডিশনাল 10,000 বাড়বে। এবং এমনও হতে পারে সে যদি আর্টিকেলশিপ থাকা অবস্থায় পাশ করে যায় তখন ফার্মে থাকাকালীন সময়তে 50 থেকে 60 হাজার টাকা কিন্তু স্যালারি আর্ন করা সম্ভব। তো ওই তার ইনিশিয়াল যে স্ট্রাগলটা থাকে সে যদি আসলে ওই সময়টা দেয় এবং পড়াশোনা এবং কাজ শেখার জন্য দুটাতেই সে যদি সময় দেয় তাহলে তার স্ট্রাগলটা থাকে না। কিন্তু কেউ যারা শুধুমাত্র আসে এটাকে নর্মাল একটা অ্যাকাউন্টিং ডিগ্রির মতো মনে করে, তাদের জন্য এটা একটা আসলেই স্ট্রাগলের বিষয়। এবং তাদের ক্ষেত্রে যেটা দেখা যায় তারা আসে 3 বছর আর্টিকেলশিপ শেষ করে আবার চলে যায়, কিন্তু হয়তো তারা পাশ করতেও পারতেছে না, আবার ফার্মেও কাজ শেখার ক্ষেত্রে তারা ওভাবে কাজ শিখতে পারছে না। তারাই কিন্তু আসলে স্ট্রাগলটা করে এবং এই সংখ্যাটা যদিও বেশি, বাট আমি যদি বলি এখন কিন্তু একটা বড় পরিবর্তন আসছে। আমরা কিন্তু আমাদের সময়ের কথা যদি বলি, আমি যেবার পাশ করলাম তখন অনলি 9 জন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট পাশ করলো, কিন্তু আমরা যদি দেখি ইমিডিয়েট গতবার এই লাস্ট যে টার্মে আমাদের ডিসেম্বর পরীক্ষা হলো সেখানেও কিন্তু এক টার্মে 43 জন স্টুডেন্ট কিন্তু সিএ কোয়ালিফাই করলো। এবং এই সংখ্যাটা কিন্তু দেখেন, আমি 2009-এর কথা বলছি, 2009 থেকে আজকে আমি যদি সংখ্যার হিসাব করি, সংখ্যার হিসাবে কিন্তু অনেক চার্টার গ্রোথ আছে। আমি যদি 2005-এর আগে বলি, ওই সময় দেখা যেত বছরে 5 থেকে 10 জন স্টুডেন্ট চার্টার অ্যাকাউন্টেন্ট হতো। আজকে সেই সংখ্যাটা কিন্তু 70 থেকে 80-তে চলে গেছে। এবং আমরা এটাও বিশ্বাস করি আগামী 2-1 বছরের মধ্যে এটা 100 উপরে চলে যাবে। আমরা আইসিবি থেকে এই নাম্বার অফ সিএ স্টুডেন্ট পাশের সংখ্যাকে আমরা বাড়ানোর জন্য কাজ করে যাচ্ছি কন্টিনিউয়াসলি, এবং এটা আমরা মনে করি আরও বাড়বে। তো সিএ স্টুডেন্টের যে সংগ্রামটা এটা অনেকখানি কমে আসবে বলে আমি বিশ্বাস করি। আপনার একটা সিকিউরড কর্পোরেট লাইফ ছিল, সেইখান থেকে আপনি আসলে ব্রেকডাউন দিয়ে এখন ইকবাল উজ্জ্বল অ্যান্ড কং করেছেন। সো অনেকে কিন্তু এই সাহসটাও পায় না, বা আপনাদের কেরিয়ারে আপনিও অনেকে চেনেন যে যারা আছেন আসলে ঠিক আছে ফিক্সড একটা সিকিউর লাইফ আছে, একটা ভালো জায়গায় করছি, কাজ করে যাচ্ছি। সো আপনি আসলে এই ট্র্যাকটাতে কিভাবে চিন্তা ভাবনা করে চলে আসলেন? ইউনিভার্সিটি থেকে আমরা যখন সিএ পড়তে আসলাম তখন কিন্তু আমাদের মধ্যে এই স্বপ্নটা ছিল যে একদিন আমরা পেশাগত যেই দায়িত্ব সেটা পালন করব। এই পেশাগত দায়িত্ব বলতে চার্টার অ্যাকাউন্টেন্টের অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটি হলো আমি আমাদের বাংলাদেশের যে কোম্পানিগুলো আছে, বাংলাদেশের যারা কিনা বিভিন্ন এন্টারপ্রেনাররা কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে, ওদের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আছে, আর্থিক প্রতিবেদন, সেই আর্থিক প্রতিবেদনগুলোকে সার্টিফাই করা আমরা বলি। প্রতিবেদনগুলোকে আমরা অডিট করি, নিরীক্ষা করে পাবলিকের জন্য সেই নিরীক্ষা প্রতিবেদনটাকে আমরা প্রকাশ করি, যাতে করে আমাদের যারা ইনভেস্টরস আছেন, বিনিয়োগকারী,
তারা যেন এই বিনিয়োগকারীরা বিনিয়োগ করে না ঠকেন, জি। এটার জন্য এটার স্বচ্ছতা জবাবদিহিতা এনশিওর করার জন্য নিরীক্ষার দরকার পড়ে, এবং এই নিরীক্ষা প্রফেশনে আমরা একদিন আসবো, এই জন্যই চার্টার অ্যাকাউন্টিং প্রফেশনে চলে আসা। এখন আমি যখন কর্পোরেটে, আমি তো অলমোস্ট 15 বছর মতো আমার অভিজ্ঞতা ছিল, সেই 15 বছর অভিজ্ঞতাতে তখন আমার রোলটা ছিল একরকম। আজকে যদি আমি বলি আমার আজকের রোলটা একেবারেই অন্যরকম। তো আমরা যখন চাকরি করি কর্পোরেটে, আমরা যখন ছিলাম অ্যাকচুয়ালি আমরা ছিলাম চাকরিজীবী, সার্ভিস হোল্ডার। তো ওই সময় আমাদের ইনকামের সোর্সই ছিল স্যালারি। বাট আমরা এটা জানি, আমরা যখন প্র্যাকটিসে আসবো তখন তো আমরা চাকরিজীবী হব না, ইট ইজ মোর অফ এ, আমরা বলি এন্টারপ্রেনার, রাইট? উদ্যোক্তা হিসাবে আমরা কাজ করব। এখানে আর আগের মতো করে রেগুলার স্যালারির বিষয়টা নেই। তো এটা অবশ্যই মানসিক চিন্তাভাবনা একটা বড় পরিবর্তন তো অবশ্যই দরকার পড়ে, বিকজ একটা ফিক্সড মান্থলি স্যালারি, সেখান থেকে আপনি আবার শুরু করার মতো অনেকটা সিচুয়েশন। বাট চার্টার্ড অ্যাকাউন্টিং ডিগ্রি আমাদেরকে ওই সাহসটা দিয়েছে যে আমরা এখানে যে আমাদের প্রফেশনের যে অপার সম্ভাবনা, সেই সম্ভাবনাকে আমরা যদি কাজে লাগাতে পারি, তাহলে আমাদের যে ফিক্সড মান্থলি স্যালারিটা আমরা স্যাক্রিফাইস করে আসলাম, নিশ্চিতভাবেই আমি মনে করি কেউ যদি তার মেধাটাকে ঠিকমতো ইউজ করে, ব্যবহার করে, এর চেয়ে অনেক বেশি আর্ন করা সম্ভব। এবং নিশ্চিতভাবে তার আরেকটা বড় সম্ভাবনার দিগন্ত খুলে যায়, সে পরবর্তীতে উদ্যোক্তা হিসেবে নিজেকে কিন্তু এক্সপ্রেস করতে পারে। কেরিয়ারের হয়তো বা সেই আর্নিংয়ের গ্রোথটা হচ্ছে, কিন্তু অ্যাজ অ্যাপার্ট যদি আপনি আমাদের কান্ট্রির অর্থনৈতিক অবস্থা চিন্তা করেন, সেখানে পুঁজিবাজার আছেন, মুদ্রা বাজার আছেন, কিন্তু সেইগুলোতে কিন্তু আমরা ক্রমাগতভাবে আসলে ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনার কি আসলে ভাবনা? আচ্ছা, খুবই সুন্দর কোশ্চেন। আমি যদি বলি বাংলাদেশের পার্সপেক্টিভে, বাংলাদেশের প্রেক্ষাপটে আমি যদি আমাদের পুঁজিবাজার বা মুদ্রা বাজারের অবস্থা বলি, আমাদের ইভেন পার্শ্ববর্তী আমাদের যে প্রতিবেশী কান্ট্রিগুলোর সাথেও যদি আমরা কম্পেয়ার করে, হয়তো বা আমাদের মুদ্রা বাজার এবং ক্যাপিটাল মার্কেট যেটা পুঁজিবাজার, দুটাতেই আমাদের আসলে আমরা খুব একটা ভালো অবস্থায় নেই। এর পিছনে অনেকগুলো কারণ আছে। কারণগুলো আসলে শুধুমাত্র নিরীক্ষা প্রফেশন না, এখানে আমাদের সরকারি সংস্থাগুলোরও অনেক দায়িত্ব আছে, অবশ্যই নিরীক্ষা পেশাজীবীদেরও এখানে দায়িত্ব আছে, যারা আমাদের কোম্পানিগুলো মালিক, আমি উদ্যোক্তাদের কথা বলবো, উদ্যোক্তারা এবং তাদের যারা আমার মতো যে কর্মচারী বা কর্মকর্তারা ছিলেন, যারা কোম্পানিটা রান করতেন, লাইক সিইও বা সিএফও পজিশনে যারা ছিলেন, তারা, এবং সর্বোপরি আমি যদি বলি আমাদের যারা নিয়ন্ত্রক সংস্থা আছেন, আমি যদি বলি আমাদের বাংলাদেশ ব্যাংক, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, রেজিস্ট্রার জয়েন্ট স্টক অফ কোম্পানিজ, এবং এই ধরনের যারা ইন্স্যুরেন্স সেক্টরে আমাদের আইডিআরএ আছেন, ইন্স্যুরেন্স ডেভেলপমেন্ট রেগুলেটরি অথরিটি, এবং সর্বোপরি আমাদের নিরীক্ষা প্রফেশনের জন্য ফাইন্যান্সিয়াল রেগুলেটরি কাউন্সিল যারা আছেন, ওনারা আমাদেরকে রেগুলেট করেন। এই রেগুলেশনের জায়গাগুলোতেও ব্যর্থতা অবশ্যই আছে। সব জায়গাগুলো থেকেই আসলে ব্যর্থতার কারণে কিন্তু আজকে আমাদের পুঁজিবাজার বা আমি যদি মুদ্রা বাজারের কথা বলি, এই জায়গায় কিন্তু আমরা অনেক ধরনের আমি বলবো যে ফেলিউর দেখছি। জি, সেই ক্ষেত্রে সংস্কারের কথা বলছিলেন, দু একটা সংস্কারের পয়েন্ট যদি বলতেন একটু সংক্ষেপে আমাদের। পুঁজিবাজারে আমি যদি বলি ফেল করে সবচেয়ে বড় রিজনটা হলো আমাদের মেজরিটি অফ দ্য ইনভেস্টর, আমরা বলি একেবারেই ক্ষুদ্র ইনভেস্টর, হ্যাঁ, আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী বলি, স্মল ইনভেস্টর, ওনাদের ফান্ডটাও খুবই ছোট, এবং তার চেয়ে বড় বিষয় খুবই তারা ইনভেস্টমেন্ট করেন রিউমারের উপর বেসিস করে। একটা রিউমার বা ছড়ায় মার্কেটে যে এই শেয়ারের দাম বাড়বে, হুট করে বাড়বে, এবং ওই কোম্পানিটার ফান্ডামেন্টালস আমরা যেটাকে বলি, অ্যাকচুয়াল ফাইন্যান্সিয়ালসটাকে অ্যানালাইসিস করে যখন সেই ইনভেস্টমেন্ট যদি করতো, তাহলে এটার দাম যা হতো তার থেকে অনেক বেশি দামে হয়তো বা আমরা দেখছি গ্যাম্বলিং হচ্ছে, ওই গ্যাম্বলিংয়ে শেয়ার প্রাইস বেড়ে যাচ্ছে। কোম্পানির যে মৌলিক যে কেপিআইগুলো, সেই কেপিআইগুলোতে দেখা যাচ্ছে আসলে সেই পরিবর্তন আসে নাই, বাট তারপরও তারা ওই যে রিউমার বা গ্যাম্বলিংয়ের উদ্দেশ্যে অল্পতে অনেক বড়লোক হয়ে যাবেন, এই যে একটা অসৎ উদ্দেশ্যে তারা ইনভেস্টমেন্ট করে, এটা একটা বড় পরিবর্তন বাংলাদেশের দরকার। এবং 2 নম্বর আমি মনে করি, আমি জাস্ট দুইটা কথাই বলবো, আরেকটা হচ্ছে আমাদের যারা রেগুলেটর আছেন, রেগুলেটরদেরকে অবশ্যই এখানে
খুবই মানে আমি বলবো যে কোনো ধরনের স্যাক্রিফাইস না করে, কোনো ধরনের দুর্নীতি বা তাদের মনিটরিংয়ের জায়গাগুলোতে কোনো ধরনের কম্প্রোমাইজ না করে তারা যদি কাজ করেন, তাহলে অবশ্যই আমাদের ক্যাপিটাল মার্কেটের আমাদের পুঁজিবাজারে একটা বড় পরিবর্তন সম্ভব। ইয়েস, আমাদের অডিটরদের এখানে একটা বড় ভূমিকা আছে। অডিটরদের মধ্যেও আমরা দেখেছি বিভিন্ন সময়ে অনেক অডিটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হয়তো বা অডিটের হয়ে আসছে, কিন্তু তার পরবর্তীতে দেখা গেলো এই কোম্পানিগুলো ভালো কোম্পানিগুলো আসলো না, এবং অডিটের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের পরবর্তীতে দেখা যাচ্ছে আলটিমেটলি তার যে পারফরমেন্স দেখাচ্ছিল হয়তো বা তার পারফরমেন্সটা ওইটা না। তো এটা একটা বড় পরিবর্তন আমরা দেখি। অডিটরদেরকেও তাদের জায়গায় মানে নিরীক্ষকদের তাদের দায়িত্বের ক্ষেত্রে আরেকটু সতর্ক হওয়া উচিত। সামনে কিন্তু আমাদের বাজেট আসছে, জি। সো একটু সংক্ষেপে 26-এর বাজেট সম্বন্ধে যদি আমাদের কিছু বলেন। আমাদের বাজেটের সাইজ হচ্ছে অলমোস্ট 9 লক্ষ কোটি টাকার মতো, 9 ট্রিলিয়ন। সেখানে আমাদের রেভিনিউ বাজেট হয়তো বা অ্যারাউন্ড আমরা দেখছি 6.5 ট্রিলিয়নের মতো, মানে 6.5 লক্ষ কোটি টাকার মতো হবে। দ্যাট মিনস অলমোস্ট 2,50,000 কোটি টাকার কিন্তু ডেফিসিট বাজেট আমরা দেখছি। আমরা এই বাজেটে দেখেছি অলমোস্ট 45,000 কোটি টাকার মতো আমাদের সরকারি কর্মকর্তাদের যে আমাদের আগের যে ইন্টারিম গভর্নমেন্ট তাদের স্যালারি বাড়ানোর ব্যাপারে যে একটা কমিটমেন্ট দিয়েছিলেন, সেটার জন্য কিন্তু 45,000 কোটি টাকা রাখা আছে। এবং শুধু তাই না, 9 লক্ষ কোটি টাকার মধ্যে আমরা দেখেছি এডিপির জন্য 3 লক্ষ কোটি টাকা বাজেট বরাদ্দ আছে। তো আমার কাছে যেটা মনে হয়, আমাদের মতো কান্ট্রিগুলোর জন্য এত বড় ডেফিসিট বাজেট, এত উচ্চাকাঙ্ক্ষী বাজেট কতটুকু যৌক্তিক। আমার রেভিনিউ যেহেতু খুব বেশি না, আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনলি 6.56% ছিল গত বছরে। আমরা যদি দেখি সাউথ এশিয়ান কান্ট্রির মধ্যে একেবারে সর্বনিম্ন। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে আমরা যদি দেখি এটা 10%-এর উপরে, শ্রীলঙ্কাতে 12%-এর উপরে, পাকিস্তান 10%-এর উপরে, ইভেন নেপাল কিন্তু 10%-এর উপরে। সেখানে আমাদের ট্যাক্স জিডিপি রেশিও অনেক কম। আমাদের গভর্নমেন্টকে যেটা করা উচিত, আমার মনে হয় 3 থেকে 4টা বিষয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 1 নাম্বার হলো ট্যাক্সের নেট বাড়ানো। সো ট্যাক্সের রেট বাড়িয়ে আলটিমেটলি খুব বেশি লাভ হবে না, রাদার ট্যাক্সের নেট যদি আমরা বাড়াতে পারি। আমাদের বাংলাদেশে এখনও অসংখ্য কোম্পানি আছে যারা কিন্তু ট্যাক্স দেয় না, তাদেরকে ট্যাক্সের আওতায় আনা উচিত। আমি যদি বলি রেজিস্টার অফ জয়েন্ট রেজিস্টার কোম্পানিতে অ্যারাউন্ড 3 লক্ষর উপরে রেজিস্টার্ড কোম্পানি আছে, বাট ট্যাক্স রিটার্ন দেয় অনলি 40,000 কোম্পানি। আমি যদি আমাদের ইন্ডিভিজুয়াল যারা কিনা ট্যাক্স পেয়ার, সেখানেও কিন্তু লেস দেন 30% ট্যাক্স পেয়াররা রিটার্ন সাবমিট করে। স্টিল 70% ট্যাক্স পেয়াররা রিটার্ন সাবমিট করছে না। তাদেরকে ট্যাক্স রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে ম্যান্ডেট করা, এই জায়গাটায় যদি কাজ করতে পারে। শুধু তাই না, আরও তার সাথে আমরা যদি বলি, আমাদের এনবিআরের চেয়ারম্যান আব্দুর রহমান ভাই কিন্তু একটা কথা বলেছেন, বাংলাদেশে ঢাকা শহর এবং চিটাগাং শহর সহ বিভাগীয় যে শহরগুলো আছে, ওখানে যারা বাড়িওয়ালা আছেন তাদেরকে যদি ট্যাক্সের নেটে আসা যায়, তাহলে দেখেন একটা সিগনিফিক্যান্ট আমাদের ইনকাম কিন্তু বাড়বে। এবং এটা যদি বাড়ে, অবশ্যই ট্যাক্স জিডিপি রেশিও বাড়বে, গভর্নমেন্ট রেভিনিউ বাড়বে। সেই ক্ষেত্রে আমাদের এই 9 লক্ষ কোটি টাকার যে বাজেট আমরা বলছি, সেটা কোনো বড় কোনো ফ্যাক্ট না। সো ট্যাক্স নেট বাড়ানো নাম্বার 1। নাম্বার 2, ইনফ্লেশন কন্ট্রোল। আমরা দেখছি অলমোস্ট 2 বছর ধরে আমাদের কিন্তু ইনফ্লেশন রেট 9%-এর উপরে, আমরা 9 থেকে 10% অপারেট করছি। এই ইনফ্লেশনকে যদি কন্ট্রোল করা না যায়, তাহলে কিন্তু মানুষের ইনকাম বেশি হলেও আলটিমেটলি তার যাদের যে আমরা বলি ডিসপোজেবল ইনকাম, মানে যে ইনকামটা তারা অ্যাকচুয়ালি কনজিউম করতে পারবেন, সেই জায়গায় কিন্তু তাদের খুব একটা উন্নতি হবে না, জীবনযাত্রা কোনো উন্নতি হবে না, এবং ইফেক্টিভলি কান্ট্রির রিয়েল জিডিপিতেও কিন্তু এটা অনেকভাবে নেগেটিভ ইম্প্যাক্ট করবে। তো ইনফ্লেশনটাকে কন্ট্রোল করা আরেকটা বড় চ্যালেঞ্জ হওয়া উচিত। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে সময় স্বল্পতার জন্য করতে পারছি না, বাট অনেক গুরুত্বপূর্ণ টপিকস মনে হয় আমরা আপনার সাথে আলোচনা করতে পেরেছি। আমাদের দর্শকরা অনেক উপকৃত হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জিটিভির স্টুডিওতে আসার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার মাধ্যমে আমি আমার জিটিভির যারা দর্শক আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই, এবং এই প্রোগ্রামের মানে আরও সুন্দরভাবে উপস্থাপনা করেন, আরও সুন্দর কর্পোরেট রিলেটেড ইস্যুসগুলো নিয়ে আসেন। আই থিঙ্ক এটা দিয়ে আমাদের যারা দর্শক আছেন তারা অনেক উপকৃত হবেন। আপনাদের জিটিভিকে আমি এর জন্য ধন্যবাদ জানাতে চাই। থ্যাংক ইউ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। জিটিভি দেখতে থাকুন এবং কর্পোরেট ওয়ার্ল্ডের সাথেই থাকুন।